আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, প্রভাষক প্রাণীবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আমাদের আজকের পাঠ পরিচিতি দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান, ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে পলিমার। ষষ্ঠ অধ্যায় থেকে এটি আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে আরও একটি ক্লাস দেয়া হয়েছে। যারা ক্লাসটি এখনও পর্যন্ত দেখনি তারা অবশ্যই দেখে নেবে। আমাদের আজকের ক্লাসের শিক্ষণফল, অর্থাৎ আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে তন্তু থেকে সুতা তৈরির পদ্ধতি বর্ণনা করতে পারবে এবং রেশম থেকে সুতা তৈরির পদ্ধতি বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো ধরনের সুতা তৈরির প্রধান ধাপ হলো তন্তু সংগ্রহ। তন্তুর উৎস অনুযায়ী তন্তু সংগ্রহ বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা প্রথমেই তুলা সংগ্রহ সম্পর্কে জানব। তুলা গাছ থেকে কার্পাস ফল সংগ্রহ করে জেনিং প্রক্রিয়ায় বীজ থেকে তুলা আলাদা করা হয়। এভাবে প্রাপ্ত তন্তুকে কটন লিন্ট বলে। এরপর প্রাপ্ত কটন লিন্টকে গাঁট বেঁধে স্পিনিং মিলে পাঠানো হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা চিত্রের মাধ্যমে দেখব। প্রথম চিত্রে তুলাফল দেখানো হয়েছে। এই তুলাফলগুলো সংগ্রহ করার পর তুলাফল থেকে বীজ ও আঁশ ছাড়ানো হয়, যেমনটা তোমরা দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছ। তো তুলাফল থেকে বীজ ও আঁশ ছাড়িয়ে নেওয়ার পর যে বিশুদ্ধ তুলা পাওয়া যায় তাকে বলা হয় কটন লিন্ট। বীজ ও আঁশ ছাড়ানোর এই প্রক্রিয়াকে বলা হয় জিনিং প্রক্রিয়া। জিনিং প্রক্রিয়ায় প্রাপ্ত কটন লিন্টগুলোকে পরবর্তীতে গাঁট বাঁধা হয়। তুলার এই গাঁটগুলো থেকে সুতা তৈরির উদ্দেশ্যে এগুলোকে স্পিনিং মিলে পাঠানো হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো পাট গাছ থেকে কিভাবে তন্তু বা আঁশ সংগ্রহ করা হয়। তোমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছ। প্রথম চিত্রে পাট গাছ দেখানো হয়েছে। পাট গাছগুলো পরিপক্ক হওয়ার পর সেগুলো কেটে নেওয়া হয়, যেমনটা দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছ। পাট গাছগুলো এভাবে কেটে নেওয়ার পর পাতা ঝরানোর উদ্দেশ্যে চেল্লা বা পিল তৈরি করা হয়। অর্থাৎ পাট গাছগুলো কেটে নিয়ে আটি তৈরি করে এক জায়গায় জড়ো করে রাখা হয়। আটি তৈরি করে এক জায়গায় জড়ো করে রাখার এই পদ্ধতিটিকেই আমরা বলে থাকি চেল্লা বা পিল তৈরি। সাধারণত 5 থেকে 8 দিন সময় লাগে পাতা ঝরে যাওয়ার জন্য। পাতা ঝরে যাওয়ার পর এই আটিগুলোকে 10 থেকে 15 দিন পানির নিচে ডুবিয়ে রাখা হয়, যেমনটা তোমরা তৃতীয় চিত্রে দেখতে পাচ্ছ। 10 থেকে 15 দিন পানির নিচে ডুবিয়ে রাখার ফলে পাট গাছ থেকে আঁশগুলো নরম হয়ে আসে। ফলে পাট গাছ থেকে খুব সহজেই আঁশকে ছাড়িয়ে নেওয়া যায়। পাট গাছ থেকে আঁশ ছাড়িয়ে নিয়ে সেগুলো পরবর্তীতে রোদে শুকিয়ে নেওয়া হয়। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা প্রাণীজ পশম থেকে তন্তু বা আঁশ সংগ্রহের পদ্ধতি সম্পর্কে জানব। সাধারণত আমরা বিভিন্ন প্রাণীর শরীর থেকে পশম, লোম বা চুল সংগ্রহ করে থাকি। এগুলোকেই বলা হয় প্রাণীজ তন্তু। জীবন্ত প্রাণী থেকে
পশম, লোম বা চুল সংগ্রহ করার ফলে তাদের তেমন কোনো ক্ষতি হয় না। সাধারণত কয়েকদিনের মধ্যে সেগুলো আবার গজিয়ে যায়। এখানে তোমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছ। প্রথম চিত্রে জীবন্ত প্রাণীর পশম থেকে তন্তু সংগ্রহ করা হচ্ছে। দ্বিতীয় চিত্রে মৃত প্রাণীর পশম থেকে তন্তু সংগ্রহ করা হচ্ছে। আর তৃতীয় চিত্রে সংগৃহীত পশমগুলো দেখানো হচ্ছে। জীবন্ত প্রাণীর পশম থেকে যেই তন্তুগুলো সংগ্রহ করা হয় এগুলোকে বলা হয় ফ্লিশ উল। অপরদিকে মৃত প্রাণীর পশম থেকে যেই তন্তুগুলো সংগ্রহ করা হয় সেগুলোকে বলা হয় পুলড উল। তন্তুগুলো সংগ্রহ করার পর এগুলোকে স্পিনিং মিলে প্রেরণ করা হয়। এখানে তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ। প্রথম চিত্রে তুলার গাঁট থেকে সুতা কাটার লক্ষ্যে স্পিনিং মিলে প্রেরণ করা হয়েছে। দ্বিতীয় চিত্রে ব্লেন্ডিং ও মিক্সিং প্রক্রিয়ায় ভালো মন্দ গাঁট বাঁধা তুলার আঁশকে মিশ্রণ করা হয়। অর্থাৎ বিভিন্ন উৎস থেকে আমরা যেই তুলাগুলো বা তন্তুগুলো সংগ্রহ করি সেগুলো মানের দিক থেকে একই রকম হয় না। কিছু থাকে নিম্নমানের, আবার কিছু থাকে খুবই ভালো মানের। যদি ভালো মানের তন্তুগুলো থেকে সুতা তৈরি করা হয় তাহলে সুতাগুলো খুবই ভালো হবে। অপরপক্ষে খারাপ মানের তন্তু থেকে সুতা তৈরি করা হলে সেই সুতার মানগুলো অনেক খারাপ হবে। এতে করে একই ফ্যাক্টরি থেকে কত সময় ভালো সুতা পাওয়া যাবে, আবার কত সময় খুব খারাপ সুতা পাওয়া যাবে। যাতে করে একটি ফ্যাক্টরি থেকে সবসময় একই মানের সুতা পাওয়া যায়, এজন্যই বিভিন্ন মানের তন্তুগুলোকে একসাথে মেশানো হয়। বিভিন্ন মানের তন্তুগুলো থেকে একটি মিশ্রণ তৈরি করার পদ্ধতি হলো ব্লেন্ডিং ও মিক্সিং প্রক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা কার্ডিং ও কম্বিং এবং স্পিনিং প্রক্রিয়া সম্পর্কে জানব। সুতা কাটার দ্বিতীয় ধাপ হচ্ছে কার্ডিং ও কম্বিং। তুলা, লিনেন, পশম এসব তন্তুর বেলায় এই ধাপটি প্রয়োগ করা হয়। তন্তুর বৈশিষ্ট্য ও দৈর্ঘ্য অনুযায়ী কার্ডিং এবং কম্বিংয়ের কাজে ব্যবহৃত যন্ত্র ঠিক করা হয়। এই প্রক্রিয়ায় ব্যবহার অনুপযোগী অতি ছোট তন্তু বাদ দেওয়া হয় এবং ধুলাবালি বা ময়লার কণা থাকলে সেগুলো দূর করা হয়। কোনো কোনো ক্ষেত্রে শুধু কার্ডিং করলেই চলে, তবে মিহি, মসৃণ ও সরু সুতা তৈরি করতে হলে অবশ্যই কম্বিং করা দরকার হয়। প্রথম দুটি চিত্রে তোমরা কার্ডিং ও কম্বিং প্রক্রিয়া দেখতে পাচ্ছ, অর্থাৎ অবাঞ্ছিত অংশগুলো দূর করার পদ্ধতি দেখতে পাচ্ছ। আর তৃতীয় চিত্রে স্পিনিং যন্ত্র দ্বারা সুতা কাটা দেখানো হয়েছে। কার্ডিং ও কম্বিং প্রক্রিয়ায় প্রাপ্ত তন্তুর পাতলা আস্তর হলো স্লাইভার। স্লাইভার পাকালেই সুতা পাওয়া যায়, পাকানোই মূলত হলো স্পিনিং। এ পর্যায়ে স্লাইভারকে টেনে ক্রমশ অধিকতর সরু করা হয়। একসময় স্লাইভারের শেষ প্রান্তে মাত্র কয়েক গোছা তন্তু বিদ্যমান থাকে। এভাবে পরিবর্তিত স্লাইভারকে মোচড়ানো হয় বা পাক দেওয়া হয়। স্লাইভারকে টেনে সরু করার প্রক্রিয়াই হলো রোডিং আর টুইস্টিং। স্লাইভারকে পাক দেওয়া বা মোচড় দেওয়ার ফলে তন্তুগুলো একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে লেগে যায় এবং সুতায় পরিণত হয়। পাকানো কিংবা মোচড় কম বেশি করে সুতা শক্ত বা নরম করা হয়। স্বাভাবিকভাবেই মোচড় বেশি দিলে সুতা বেশি শক্ত হয়, তবে মোচড় অতিরিক্ত হলে সুতা ছিঁড়ে যেতে পারে। পাকানো বা মোচড়ের পরিমাণ নির্ভর করে মূলত তন্তুর বৈশিষ্ট্যের উপর। লম্বা তন্তুর বেলায় মোচড় বেশি দিতে হয়। টুইস্ট কাউন্টার নামের এক ধরনের যন্ত্রের সাহায্যে এই কাজটি করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা রেশম তন্তু থেকে সুতা তৈরির পদ্ধতি সম্পর্কে জানব। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রের একদম শুরুতে অর্থাৎ উপরের দিকে রেশম পোকা দেখানো হয়েছে। এই রেশম পোকাগুলো তুঁত গাছের পাতায় ডিম দিয়ে থাকে। ডিম ফুটে যেই অবস্থাগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলে থাকি রেশম মথ। রেশম মথগুলো তার চারপাশে অনেক কোকুন তৈরি করে। এই কোকুনগুলো পরবর্তীতে সংগ্রহ করে সাবান পানিতে সেদ্ধ করা হয়। সেদ্ধ করার কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন সেদ্ধ করার কারণে কোকুন নরম হয়ে যায় এবং ওপর থেকে খোসা খুব সহজেই আলাদা করা যায়। এর আরও একটা কারণ আছে, সেদ্ধ করার ফলে
কোকুনের ভেতরে রেশম পোকা মরে যায় এবং গুটি কেটে রেশমগুলো আর বের হয়ে আসতে পারে না, ফলে সুতাগুলো নষ্ট হয় না। তো রেশম এর কোকুনগুলো সেদ্ধ করার পর এখান থেকে আঁশ বের হয়। পরবর্তীতে এইগুলো বিভিন্ন ধরনের রঙে রঞ্জিত করা হয়। রঞ্জিত করার পর স্পিনারেটের মাধ্যমে সেখান থেকে সুতা তৈরি করা হয়। মিহি বা চিকন সুতার জন্য 5 থেকে 7টি কোকুনের নাল, আর মোটা সুতার জন্য 15 থেকে 20টি কোকুনের নাল একত্রে করে টানা হয়। এ কাজে সাধারণত চরকা ব্যবহার করা হয়। তো রেশম গুটি থেকে বা কোকুন থেকে প্রাপ্ত এই সুতাগুলো পরবর্তীতে রেশমি সুতা বুননের কাজে বা রেশমি কাপড় তৈরির কাজে ব্যবহার করা হয়। এ পর্যায়ে আমরা কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরির পদ্ধতি সম্পর্কে জানব। কৃত্রিম তন্তুর ক্ষুদ্র অংশকে উপযুক্ত দ্রাবকের সাহায্যে ঘন ও আঠালো দ্রবণ তৈরি করা হয়। অর্থাৎ কৃত্রিম যেই তন্তুগুলো রয়েছে সেই তন্তুগুলো সংগ্রহ করার পর সেগুলোর মধ্যে উপযুক্ত দ্রাবক মেশানো হয়। উপযুক্ত দ্রাবকের সাহায্যে এগুলো ঘন ও আঠালো দ্রবণ তৈরি হয়ে যায়। এগুলো স্পিনিং দ্রবণ, যা স্পিনারেট মেশিনের বিশেষ যন্ত্রের সাহায্যে জমাট বাঁধার জন্য রাসায়নিক দ্রব্য মিশিয়ে তা থেকে সুতার নাল বের করা হয়। এই সুতার নালগুলো টেনে পরবর্তীতে সেখান থেকে সুতা সংগ্রহ করা হয়। তোমরা এখানে কয়েকটি চিত্র দেখতে পাচ্ছ। প্রথম চিত্রে কৃত্রিম তন্তু দেখানো হয়েছে। দ্বিতীয় চিত্রে কৃত্রিম তন্তু থেকে তৈরি মেড স্পিনারেট মেশিনে তৈরি নাল দেখানো হয়েছে, যেই নালগুলো থেকে মূলত সুতা পাওয়া যায়। তৃতীয় চিত্রে কৃত্রিম তন্তু থেকে তৈরি নাইলন সুতা দেখানো হয়েছে। চতুর্থ চিত্রে কৃত্রিম তন্তু থেকে তৈরি ফ্লোর মেট দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস মূলত আজকের মতো এ পর্যন্তই। কিছু প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, সুতি বস্ত্রের প্রধান সীমাবদ্ধতা কি? উত্তর, সংকোচনশীলতা। অর্থাৎ সুতি বস্ত্র খুব সহজেই ভাঁজ পড়ে বা সংকুচিত হয়। 2 নম্বর প্রশ্ন, রেশম কোন প্রোটিন দিয়ে তৈরি? উত্তর, ফাইব্রেয়ন। 3 নম্বর প্রশ্ন, জীবন্ত মেষ থেকে লোম ছাড়িয়ে তন্তু ছাড়ানোকে কি বলে? উত্তর, ফ্লিশ ইল। 4 নম্বর প্রশ্ন, জিনিং প্রক্রিয়ায় প্রাপ্ত তন্তুকে কি বলে? উত্তর, কটন লিন্ট। 5 নম্বর প্রশ্ন, কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তুর পাতলা স্তরকে কি বলে? সঠিক উত্তর, স্লাইভার। তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটি হলো তুলা থেকে সুতা তৈরির ধারাবাহিক প্রক্রিয়া চার্ট তৈরি করো। বাড়ির কাজটি তৈরি করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ছবি তুলে প্রেরণ করবে। আজকের ক্লাস থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো লিখে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।